প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতাই আমাদের প্রত্যাশা। তোমাদের সাথে আবারও অনলাইন ক্লাস নিয়ে আছি আমি মোবাইল হোসেন সাহেব, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ কিংবা শুদ্ধ প্রয়োগের দুটো ক্লাস শেষ করেছি। আজকে আমরা তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের মাঝে এসেছি। আমি দুটো ক্লাসে আমাদের বাংলার যে একটা ব্যাপার আছে, আমরা যে সমস্ত শব্দগুলি নিয়ে, যে সমস্ত বর্ণগুলি নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতো, আমি সেই বিষয়ের একটু সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি যে দুটো ক্লাস আমি শেষ করেছি সেই দুটো ক্লাস যদি ভালো করে দেখো, আশা করি তোমাদের বানানের সমস্যাগুলি দূর হবে। আজকে আমি আমাদের যে অপপ্রয়োগ আমি লিখেছি বাক্যে পদের অপপ্রয়োগ। এখন পদ মানেটা কি? আমরা ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ পড়েছি, সেখানে আমরা পদ শব্দটি বুঝতে পেরেছি, অর্থাৎ বিশেষ্য আছে, বিশেষণ আছে, ক্রিয়া আছে, সর্বনাম আছে, অব্যয় আছে, বিশেষণীয় বিশেষণ আছে, অর্থাৎ পদ প্রকরণ। আমরা এখন এই পদে, এই যে বাক্যের পদের যে ব্যবহারগুলি করি, মাঝে মধ্যে প্রচুর ভুল করে থাকি আমরা, অর্থাৎ বহুল ব্যবহৃত ভুল যেটাকে আমরা বলে থাকি। আমি একটি শব্দ লিখি যে প্রথমে অত্র, যত্র, তত্র, অত্র, অত্র, যত্র, তত্র, এই যে তিনটি শব্দ তোমরা দেখতে পাচ্ছ, অত্র মানে হচ্ছে এখানে, এখানে, যত্র মানে হচ্ছে যেখানে, আর তত্র মানে হচ্ছে সেখানে। কি লিখেছি আমি? সেখানে। দেখো, অত্র বলেছি এখানে, যত্র বলেছি যেখানে, তত্র বলেছি সেখানে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মাঝে মধ্যে বিভিন্ন সভা সমাবেশে কিংবা কোনো বিজ্ঞপ্তিতে, নোটিশে দেখতে পাবা যে অত্র কলেজের অধ্যক্ষ অথবা অত্র কলেজের প্রধান শিক্ষক কিংবা অত্র সভার সভাপতি বক্তব্য উপস্থাপন করবেন। এখন যদি অত্র শব্দটি বলি, তাহলে তো আসে যে এইখানে সভাপতি, এইখানে অধ্যক্ষ, তাহলে কি অত্র শব্দটি কি ব্যবহার কি ঠিক আছে? না, ব্যবহারটি ঠিক নাই। তাহলে আমাদেরকে আর কখনোই অত্র শব্দটি ব্যবহার করা যাবে না। এই ক্ষেত্রে যদি তোমরা বলো যে অত্র তত্র ময়লা ফেলা নিষেধ, অর্থাৎ এখানে, যেখানে, সেখানে ময়লা ফেলা নিষেধ, তাহলে ঠিক ব্যবহারটি হয়েছে। আমরা আর কখনোই বলবো না যে অত্র কলেজের প্রিন্সিপাল আর অত্র কলেজের প্রধান শিক্ষক, এইভাবে আমরা আর কখনোই বলবো না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অত্র, যত্র, তত্র শব্দটির অর্থ তোমরা বুঝতে পেরেছ। আরেকটা যে ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে বাধ্যগত। কি দেখি আমরা? বাধ্যগত অথবা অনুগত। কি লিখেছি? অনুগত। তোমাদের কাছে কি মনে হচ্ছে, কি বাধ্যগত সঠিক নাকি অনুগত ঠিক? বাধ্যগত মানে হচ্ছে বাংলা ব্যাকরণে বাধ্যগত কোনো শব্দ তুমি খুঁজে পাবা না। আর অনুগত, আমরা যখন দরখাস্ত লিখি, আপনার বাধ্যগত ছাত্র কিংবা ছাত্রী, এই বাধ্যগত শব্দটি বাংলা ব্যাকরণে কখনোই খুঁজে পাবা, অর্থাৎ বাধ্যগত ব্যবহারটি একটি ভুল ব্যবহার। আর অনুগত, আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী, সেটা লিখতে পারো, সেক্ষেত্রে আর ভুল হবে না। অনুগত মানে হচ্ছে যাদের অনুগমন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দরখাস্ত লেখার ক্ষেত্রে কখনোই বাধ্যগত শব্দটি লিখব না, আমরা কি লিখব? অনুগত শব্দটি লিখব। প্রিয় শিক্ষার্থীরা,
তারপর আমরা আরেকটা যেটা করে থাকি যে অনুরোধ, কি লিখি আমরা? অনুরোধ। তারপর হচ্ছে সবিনয় অনুরোধ, সবিনয় অনুরোধ, সবিনয় অনুরোধ। তারপরে ওই স্বনির্বন্ধ অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ লিখি আমাদের, স্বনির্বন্ধ অনুরোধ। প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখেছি অনুরোধ, সবিনয় অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ। বাট তোমরা যখন দরখাস্ত লেখো তোমরা কি কাজ করে থাকো? যে অনুরোধ দিয়ে থাকো, সবিনয় অনুরোধটা দিয়ে থাকো। দেখো, এই অনুরোধ শব্দটি হচ্ছে বিনয়ের সাথে, অর্থাৎ অনুরোধ শব্দটার মধ্যে কি আছে? বিনয় আছে, মিনতি আছে। এখন যদি আমি লিখি সবিনয় অনুরোধ, এই অনুরোধ শব্দটির মধ্যে তো বিনয় আছে, আবার বিনয় শব্দটি তো লেখা কোনো প্রশ্নেই আসে না, আবার তাও সবিনয় অর্থাৎ বাহুল্যেরও বাহুল্য। তাহলে আমরা এইভাবে যদি দেখি সেটা একটি ভুল শব্দ হবে। কি হবে? ভুল শব্দ হবে। এটা আমরা কখনোই লিখতে পারবো না। তারপর যদি আমরা যদি বলি স্বনির্বন্ধ অনুরোধ, যদি তুমি বেশি যদি প্রকাশ করতে যাও তাহলে তুমি এই শব্দটা লিখতে পারো যে স্বনির্বন্ধ অনুরোধ। এই শব্দটা তুমি লিখতে পারো, এটা ঠিক আছে, এটা কোনো ভুল শব্দ না। তাহলে আমরা কখনো সবিনয় অনুরোধ এই শব্দটি লিখব না। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই শব্দগুলি মাথায় রাখার চেষ্টা করবা। আর আমরা লিখেছি অশ্রু জল। কি লিখি আমরা? অশ্রু জল। দেখো, অশ্রু জল। এখন অশ্রু জল আমরা শব্দটি লিখতে থাকি, আমাদেরকে ওই অর্থটা জানতে হবে। অশ্রু মানে হচ্ছে চোখের জল। অশ্রু মানে হচ্ছে কি? চোখের জল। দেখো, এই অশ্রু মানে হচ্ছে চোখের জল। এখন যদি আমরা জল শব্দটা লিখি তাহলে কেমন দেখা? ও চোখের জল, জল। তাহলে কি শব্দটি অবশ্যই ভুল হবে, অর্থাৎ অশ্রুর সাথে জল কখনো যোগ হবে না, শুধু অশ্রু লিখলে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভুলগুলি তোমরা করবা না। তারপর কি হচ্ছে? আকাঙ্ক্ষা। আমাদের শিক্ষার্থীরা যখন আকাঙ্ক্ষা লিখে তারা ওর সাথে খ দিয়ে বসে। দেখো, আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা থাকে, আমি পড়াশোনা শেষ করব, পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাবো, ভালো কিছু করার চিন্তা ভাবনা আমি করব। এই যে পড়াশোনা যেটা কঠিন কাজ, মোটেও সহজ না। এই কঠিন কাজটাকে শেষ করতে তো আমাদের অনেক বেগ পেতে হচ্ছে, তাই না? আমাদের সেই আকাঙ্ক্ষাটা পূরণ হওয়ার জন্য অনেক সংগ্রাম করতে হচ্ছে। সেই আকাঙ্ক্ষা যদি আমরা এত সহজে লিখি যে আকাঙ্ক্ষা, যদি আমরা এইভাবে লিখি তাহলে কি বললো না, একটা প্যাচ দিয়ে লিখি আমরা লিখি হচ্ছে আ খান মোর সাথে কিউ আছে, আকাঙ্ক্ষা কি আছে? কোনটা তাহলে ঠিক আছে? কোনটা? এই আকাঙ্ক্ষা, এটা ঠিক আছে, এটা একটা ভুল। কি আছে? ওর সাথে কি হবে? কিউ হবে। আশা করি তোমরা ভুলটা করবা না। তারপর যেটা আছে, আমি আগে শব্দ লিখেছি উল্লেখিত, অথবা উল্লেখিত, অথবা উল্লেখিত। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে কি, আমরা পরীক্ষার খাতায় লিখে থাকি যে উল্লেখিত প্রশ্নের আলোকে বা উল্লেখিত ব্যাখ্যাবলীর আলোকে। এখন তোমাদের কাছে মনে হচ্ছে এটা সঠিক নাকি এটা সঠিক? অবশ্যই এটা ঠিক আছে, এটা ভুল। এটা কি? ভুল। উল্লেখিত হবে, শব্দটি হবে কি? উ মানে উত মানে উপরে, আর লিখিত মানে লিখিত, উপরে লিখিত, তাই শব্দটি উল্লিখিত। উত যোগ লিখিত সমান সমান উল্লেখিত। তাহলে কি হবে? উল্লেখিত হবে না কি হবে? উল্লিখিত হবে। কি হবে? উল্লিখিত হবে। আশা করে মাথায় রাখবা। তারপরে দেখো, এত দ্বারা, দেখো এত দ্বারা, দেখো
এই শব্দটি তোমরা বিভিন্ন নোটিশ বিজ্ঞপ্তিতে পেয়ে থাকবা যে এত দ্বারা জানানো যাচ্ছে যে এত দ্বারা বোঝানো যাচ্ছে যে এই যে এত দ্বারা এত শব্দের অর্থ হচ্ছে বেশি, এত শব্দের অর্থ কি বেশি। এখন বেশি দ্বারা এরকম শব্দ হলো, বেশি দ্বারা এটা কোনো শব্দ হলো না, এটা কোনো শব্দ হলো না। অর্থাৎ এত দ্বারা এভাবে দেখলে শব্দটি ভুল হবে, যা ঠিক যেটা হবে এত দ দ এত দ্বারা শব্দটি কি হবে এত দ্বারা। কথা কি ক্লিয়ার হয়ে গেছে? অথবা তুমি এভাবে লিখতে পারো এত দ্বারা, এভাবে লিখতে পারো, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ আছে। ঠিক আছে, এত দ্বারা এটা একটি ভুল, এটা কি হবে ভুল হবে, ঠিক হবে কি এটি। আশা করি বুঝতে পেরেছ। এই ভুলগুলি আমরা অবলম্বন করে থাকি, কিন্তু আমরা আসলে অজ্ঞতার জন্য এই ভুলগুলি করে থাকি, আমরা জানি না বিধায় এই ভুলগুলি করে থাকি। আমরা লিখি কনিষ্ঠ, কি লিখি কনিষ্ঠ বা কনিষ্ঠতম, কনিষ্ঠতম অথবা সর্বকনিষ্ঠ, কি লিখি আমরা সর্বকনিষ্ঠ লিখি। দেখো কনিষ্ঠ মানে তো সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। এখন এটার সাথে তোমার কনিষ্ঠতম দরকার আছে বা সর্বকনিষ্ঠই দরকার আছে না, কোনো প্রয়োজন নেই। কনিষ্ঠ মানে হচ্ছে সবাই ছোট, সকলের ছোট, সেটার সাথে এক্সট্রা কোনো ওয়ার্ড যুক্ত করার কোনো প্রয়োজন নেই, শুধু কনিষ্ঠ হলে হবে। তারপরে দেখো আমরা আরেকটা যেটা করে থাকি যে চলাকালীন সময়ে, যেমন আমরা লিখে থাকি যে পরীক্ষা চলাকালীন সময়ে হট্টগোল বেজে হট্টগোল লেগে গেছে। এখন চলাকালীন, চলাকালীন সময় লিখি আমরা। দেখো এই যে কালীন শব্দটি আছে না, কালীন, এই কালীনের মধ্যে সময়টা নিহিত আছে, এই কালীনের মধ্যে সময়টা নিহিত আছে, অতিরিক্ত সময়ের কোনো প্রয়োজন নাই। তাহলে শব্দটি হবে চলাকালীন, চলাকালীন সময় অবশ্যই না। ব্যাপারটা বুঝতে পেরেছ? তাহলে এই যে ভুলগুলি আমরা করে থাকি, এই ভুলগুলি আশা করি আমাদের আর না। তারপরে তোমরা বিভিন্ন বিজ্ঞপ্তিতে পেয়ে থাকো বা নোটিশে পেয়ে থাকো যে জ্ঞাতার্থে একটা শব্দ আছে, জ্ঞাতার্থে, এইভাবে লেখা থাকে জ্ঞাতার্থে। এটি ব্যাকরণ ভুল, এটি ব্যাকরণ একটি ভুল শব্দ। এটি পরিবর্তে হবে যে অবগতির জন্য। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে এটা একটি ব্যাকরণ ভুল, এটা হবে যে অবগতির জন্য জানানো যাচ্ছে। তাহলে জ্ঞাতার্থে শব্দটি আর কখনো ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা যাবে না? জ্ঞাতার্থে শব্দটি আর কখনোই ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে ব্যবহার করতে হবে যে কি অবগতির জন্যে। কি বলতে হবে? অবগতির জন্যে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ব্যাপারটা লক্ষ্য, লক্ষ্য আবার লিখেছি আমরা লক্ষ্য, এই দুইটার পার্থক্যটা কোথায়? এই লক্ষ্য মানে হচ্ছে টাকার অঙ্ক অথবা অথবা কি দৃষ্টি। তোমার লক্ষ্য কি, তোমার কোন দিকে লক্ষ্য, তোমার অর্থাৎ একটা যে দৃষ্টি আছে, এটা হচ্ছে লক্ষ্য। আর তোমার উদ্দেশ্য যখন বোঝাবা যে তোমার জীবনের লক্ষ্যটা কি, তখন অবশ্যই জটলা দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে কি উদ্দেশ্য, আর এটা হচ্ছে টাকার অঙ্ক অথবা দৃষ্টি বোঝাতে এই লক্ষ্যটা ব্যবহৃত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর হচ্ছে সম্ভাষণ শব্দ। কি শব্দ? সম্ভাষণ, সম্ভাষণ সূচক শব্দ, সম্ভাষণ সূচক, সম্ভাষণ সূচক শব্দ। কি বলেছেন? সম্ভাষণ সূচক শব্দ বলেছি। সম্ভাষণ মানে কাউকে আমি কোন শব্দে সম্ভাষণ করব। আমাদের দুইটা শব্দ আমরা দেখি, একটা হচ্ছে কল্যাণী এ সু,
এটা যখন আমরা কোনো পুরুষ লোকদেরকে সম্বোধন করব তখন হবে কল্যাণী এ, কল্যাণী এসু, কল্যাণী, কল্যাণী এসু। এটা যখন পুরুষদেরকে আমরা সম্ভাষণ করব, আর যখন নারীদেরকে সম্ভাষণ করব তখন কল্যাণী আশু হবে। তখন কি হবে? কল্যাণী আশু। অর্থাৎ একটা হচ্ছে মূর্ধন্য স আর একটা হচ্ছে দন্তাস। যখন কল্যাণী আশু হবে তখন হচ্ছে নারীদের ক্ষেত্রে, যখন কল্যাণী এসু হবে তখন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে সম্ভাষণ বোঝাতে ব্যবহৃত হয়। আমরা এই শব্দ প্রায় ভুল করে থাকি, কোথায় মূর্ধন্য স হবে, কোথায় দন্তাস হবে, এটা আমরা ভুল করে থাকি। আশা করি আর ভুল হবে না। এখন বাক্য ঘটিত যে অশুদ্ধগুলি আমরা করে থাকি, বাক্য ঘটিত যে অশুদ্ধ আমরা করে থাকি, অর্থাৎ আমরা বাক্যে অনেকগুলি ভুল করে থাকি। এখন আমরা যে বাক্যে অশুদ্ধ ঘটিত ভুল, আমরা বাক্যে পদের যে অপপ্রয়োগ সেটা অর্থনীতির মধ্যে আলোচনা করছি। বাক্য ঘটিত অশুদ্ধ, বাক্য ঘটিত অশুদ্ধ, অশুদ্ধ। এখন বাক্য ঘটিত অশুদ্ধ কি? প্রথম হচ্ছে বহু বচনের অপপ্রয়োগ হয়। কি বচনে? বহু বচনে অপপ্রয়োগ হয়। যেমন সকল ছাত্ররা, সকল ছাত্ররা। দেখো এই সকল মানে তো সবাই, আবার ছাত্ররা মানে তো সবাই, অর্থাৎ দুইটাই বহু বচন হয়েছে। এই বহু বচনগুলো যেন আর না হয় সকল ছাত্র কিংবা ছাত্ররা, এই ভুলগুলি যেন আমরা না করি। অর্থাৎ বাহুল্য দোষ যেটাকে বললাম হয় থাকে, এটা যেন না হয় আমাদের। এখন দেখো কিছু সমাস ঘটিত কিছু অশুদ্ধ আছে আমার। কি ঘটিত? বাক্যে ঘটিত অশুদ্ধ হচ্ছে আমরা বাহুল্য দোষ যেটা করে থাকি সেটা যেন না হয়। আর আমরা এখন সমাস ঘটিত কিছু অশুদ্ধ আছে। সমাস ঘটিত অশুদ্ধ, যেমন সমাস ঘটিত অশুদ্ধ। সমাস ঘটিত অশুদ্ধ কি? যেমন আমি একটা সেন্টেন্স লিখি যে মেয়েটা একদম নির্গুণী, মেয়েটা একদম নির্গুণী, 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 নিষ্পাপী, নিষ্পাপী অথবা নিরহংকার, নিরহংকারী। এই যে আমি কি লিখেছি? নির্দোষ নিরহংকারী লিখেছি আমি। এখন দেখো সমাস ঘটিত যে ব্যাপারটা থাকে, এই যে নি যোগ গুণী, নি বিসর্গ যোগ গুণী, হ্যাঁ নি বিসর্গ যোগ গুণী, নি যোগ পাপী, নি যোগ পাপী, আবার নি যোগ অহংকার, নি যোগ অহংকার। যত জায়গায় বিসর্গ থাকবে, কি থাকবে? বিসর্গ থাকবে, সেটা কখনো দীর্ঘিকার হবে না। হবে যে মেয়েটা একদম নির্গুণ, নিষ্পাপ, নিরহংকার, কখনো দীর্ঘিকার দিয়ে লেখা যাবে না। আশা করি বুঝতে পেরেছ। সমাস ঘটিত যে ভুলগুলি আমরা করে থাকি সেটা তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছ। তারপরে আমরা কিছু একটা ঘটনা করে থাকি, তিনি সস্ত্রীক আমন্ত্রিত। এই সস্ত্রীক আমন্ত্রিত এবং আমরা লিখে থাকি নিমন্ত্রণ পত্রে সস্ত্রীক বা সপরিবার বা সপরিবার। এই যে শব্দটি দিয়েছে এটা একদম ভুল একটি শব্দ। এটা কি হবে? এটা পুরোপুরি ভুল একটি শব্দ। এটা হবে তিনি সস্ত্রী ঢাকায় এসেছেন, এটাকে ভুল। শুধু স্ত্রী, সস্ত্রী শুরু হবে। দন্তাংশ হচ্ছে ব, কখনোই হবে না। দন্তাংশ হচ্ছে সঠিক উত্তর হবে সস্ত্রী অথবা সপরিবার,
পরিবাহে। কখনো শয়ের নিচে ব হবে না, এটাও ভুল, এটাও ভুল। ঠিক হচ্ছে এটা এবং এটা। তাহলে কি হবে? দন্তানুস্বার কখনোই ব হবে না, মাথা যেন থাকে। তারপরে আমরা একটা ব্যাপার করতে গেলে, এটি লজ্জাস্কর ব্যাপার। এটি লজ্জাস্কর ব্যাপার। এবার আমরা দেখি ব্যাপার বলে থাকি। এই যে লজ্জাস্কর শব্দটি পুরোপুরি ভুল। লজ্জাস্কর হবে না, শব্দটি লজ্জাজনক। কি হবে? লজ্জাজনক অথবা লজ্জাকর। কখনই লজ্জাস্কর শব্দটি হবে না। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো, আমরা একটা সেন্টেন্স লাগে, দেশের উন্নয়নের জন্য কৃচ্ছ্রতা সাধন দরকার। দেশের উন্নয়নের জন্য কৃচ্ছ্রতা সাধন দরকার। দেশের উন্নয়নের জন্য কৃচ্ছ্রতা সাধন দরকার। এই যে আমি এটা লিখেছি, দেশের উন্নয়নের জন্য কৃচ্ছ্রতা সাধন দরকার। এই যে কৃচ্ছ্রতা শব্দটি ভুল, এটি হবে কৃচ্ছ। এটি হবে কি? কৃচ্ছ। এটি হবে কি? কৃচ্ছ চ রফলা। কৃচ্ছ যখন সাধন শব্দ হবে কি? একসাথে হবে। কৃচ্ছ সাধন হবে, কৃচ্ছটা কিন্তু হবে না। এই ব্যাপারটা গুরুত্ব সহকারে লক্ষ্য করতে হবে। তারপরে আমরা কিছু ভুল করে থাকি। অর্থ সামঞ্জস্যতা ব্যাপার থাকে, অর্থের সামঞ্জস্যতা ব্যাপার থাকে। আমরা বলি যে বৈমাত্রীয় সহোদর, বৈমাত্রীয় সহোদর বলি আমরা, বৈমাত্রীয় সহোদর বলি। আচ্ছা, এই সহোদর মানে একই মায়ের পেটে জন্মে যে ভাই, সেটি হচ্ছে সহোদর। আর বৈমাত্রী মানে হচ্ছে অন্য মায়ের ছেলে। তাহলে সহোদর মানে হচ্ছে একই মায়ের পেটে জন্মানো ভাই, সহোদর। আর বৈমাত্রী হচ্ছে অন্য মায়ের জন্মানো। তাহলে আমরা এখানে সহোদর লিখতে পারবো না, আমরা এখানে লিখতে পারবো বৈমাত্রীয় ভ্রাতা। কি লিখতে পারবো আমরা? বৈমাত্রীয় ভ্রাতা, ভ্রাতা আমরা লিখতে পারি। কি লিখতে পারি? বৈমাত্রীয় ভ্রাতা। কখনো বৈমাত্রীয় সহোদর হবে না। অবশ্যই ব্যাপারটা মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার লিখি তার সাংঘাতিক আনন্দ হলো। সাংঘাতিক আনন্দ কখনো হয় না। আমরা মাঝে মধ্যে লিখি তার সাংঘাতিক আনন্দ হলো। সাংঘাতিক আনন্দ। আনন্দ কখনো সাংঘাতিক হয় না। আনন্দ কখনো সাংঘাতিক হয় না। তুমি সাংঘাতিকের জায়গায় লিখতে পারো প্রচুর অথবা খুব আনন্দ হলো। সাংঘাতিক কখনোই হবে না। তার সাংঘাতিক আনন্দ হলো, সাংঘাতিক শব্দটি কখনোই হবে না। হয় লিখতে পারো প্রচুর কিংবা খুব আনন্দ হলো। ব্যাপারটা অবশ্যই বোঝার চেষ্টা করবো। তারপর আমরা দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভয়ানক মেধাবী। আসলে ভয়ানক কোনো শব্দ মেধাবীর সাথে ভয় রাখতে যায় না। খুব মেধাবী বলতে পারো, খুব মেধাবী বলতে পারো। আমরা একটা বলে থাকি, জমিতে চারা বপন করা হলো। জমিতে চারা বপন করা হলো। জমিতে চারা বপন করা হলো। দেখো, আমরা এভাবে লিখে থাকি, জমিতে চারা বপন করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, চারা কখনো বপন করা হয় না, বীজ বপন করা হয়। যদি আমি বলতাম যে জমিতে, দেখো জমিতে যদি লিখি যে বীজ বপন আর চারা হয় রোপণ, চারা কি হয়? রোপণ হয়। রোপণ চারা
জমিতে চারা রোপণ করা হচ্ছে, বীজ বপন করা হয়, চারা রোপণ করা হয়। যদি এখানে লেখা থাকতো যে জমিতে বীজ, যদি এখানে লেখা থাকতো যে জমিতে বীজ বপন করা হয়েছে, তাহলে আর এখানে রোপণ শব্দটি হবে না, তখন হবে এটা কি বপন শব্দটি। তাহলে কোথায় রোপণ হবে, কোথায় বপন হবে সেটা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আরেকটা ভুল করে থাকি সেটি হচ্ছে গিয়ে প্রবাদ প্রবচন আমরা ভুল করে থাকি। প্রবাদ প্রবচনগুলি কি? যেমন আমরা বলে থাকি, আমি কারো সাথেও নাই পাচ্ছেও নাই, আমি কারো সাথেও নাই পাচ্ছেও নাই। এখন দেখো, সাথেও নাই পাচ্ছেও নাই, বাট আমি যদি বলি তুমি কারো সাথেও নাই সতেরেও নাই, তাহলে সেটা আমাদের কি হবে? ভুল হবে। অর্থাৎ প্রবাদ প্রবচনগুলি পুরোপুরি জানা থাকতে হবে। সাথেও নাই পাচ্ছেও নাই, তার জায়গায় যদি সাথে সতেরো বলি সেটা ভুল হবে। আরেকটা যেমন বন কচু তেমনি বাঘা তেঁতুল, বন কখনো কচু হবে না, যেমন বন ওল তেমনি ভাগা তেঁতুল, এভাবে হবে। আরেকটা যদি অন্ধ লোকে, অন্ধ ছেলের নাম পদ্মলোচন, এটা কি ভুল হবে? প্রবাদ প্রবচনটি হচ্ছে কানা ছেলের নাম পদ্মলোচন। আশা করে বুঝতে পেরেছ। তাহলে প্রবাদ প্রবচনগুলি আমাদেরকে ভালোভাবে জানতে হবে, না হলে আমাদের ভুল বা অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা আছে। আমরা কিছু ভুল করে থাকি, যেমন আমাদের বিভিন্ন জাতীয় দিবসে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে থাকি। যেমন আমি এখানে লিখি শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। এই শ্রদ্ধাঞ্জলি অনেকে এটাকে লেখে যে এভাবে লেখে, দীর্ঘিকার দিয়ে লেখে, অনেকে দিয়ে লেখে দীর্ঘিকার দিয়ে লেখে। শ্রদ্ধাঞ্জলি অনেকে কি দিয়ে লেখে? দীর্ঘিকার দিয়ে লেখে। এই দীর্ঘিকার দিয়ে লেখাটা হচ্ছে একেবারে ভুল। যত জায়গায় অঞ্জলি শব্দটি থাকবে, কি থাকবে? অঞ্জলি শব্দটি থাকবে। অঞ্জলি মানে হচ্ছে জোর হাতে, অঞ্জলি মানে হচ্ছে কি জোর হাতে কাউকে শ্রদ্ধা যখন আমরা জানাই সেটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। তাহলে অঞ্জলি শব্দটা কি জোর হাতে বলেছি আমি, তাহলে অঞ্জলি শব্দটি কখনো দীর্ঘিকার দিয়ে লেখা হবে না, রস্বইকার দিয়ে লিখতে হবে। অঞ্জলি শব্দটি কি দিয়ে লিখতে হবে? রস্বইকার দিয়ে লিখতে হবে। তারপর আমরা এক শব্দ উপরোক্ত শব্দটা আমরা দেখে থাকি। উপরোক্ত, উপরোক্ত, এই সব দুইটা ঠিক আছে, দুইটা ভাবে ঠিক হবে। যদি আমরা লিখি যে উপরযুক্ত, লিখি আমরা যদি উপযুক্ত যদি আমরা লিখি, অথবা যদি আমরা উপরিউক্ত, উপরিউক্ত যদি আমরা লিখি, এই উপরুক্ত শব্দটি ভুল। উপরিউক্ত শব্দটা কি ভুল? ঠিক হবে উপরযুক্ত অথবা উপরিউক্ত, উপরযুক্ত অথবা উপরিউক্ত হবে। আশা করে মাথায় রাখবে। আমি ভুলটা মুছে দিচ্ছি। ঠিক যেটা আছে উপরযুক্ত আছে, উপরিউক্ত আছে, কখনই উপরুক্ত শব্দ হবে না। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু শব্দে কোথায় দন্তান্ন হবে, কোথায় মূর্ধন্য হবে আমরা ভুল করে থাকি। যেমন সায়াহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, এই সমস্ত শব্দ আমরা ভুল করে থাকি। এই কোথায় মূর্ধন্য হবে, কোথায় দন্তান্ন হবে, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। পরা, পূর্ব, পরা পূর্ব, অপর, এই উপসর্গগুলি থাকলে পরা, পূর্ব, অপর, এই শব্দগুলির সাথে যদি অন্ত শব্দটি যোগ হয়, এই শব্দগুলির সাথে যদি এই শব্দগুলি
সাথে যদি অন্য শব্দের যোগ হয়, শব্দ যোগ হয় তাহলে তা কি হবে? তাহলে মূর্ধন্য হবে। তাহলে কি হবে? মূর্ধন্য। তাহলে কি হবে? মূর্ধন্য হবে। তাহলে কি হবে? মূর্ধন্য হবে। যেমন কি আছে? যেমন মূর্ধন্য এটা হচ্ছে মূর্ধন্য যেমন পূর্বাহ্ন, অপরাহ্ন, সরি আমি বলছি প্র, পরা, পূর্ব, অপ এই শব্দগুলির সাথে অন্য শব্দ যোগ হলে সেটা মূর্ধন্য হবে। যেমন অপরাহ্ন, যেমন কি আছে? অপরাহ্ন এটা হচ্ছে নিচে যদি থাকবে সেটা হচ্ছে মূর্ধন্য, দন্তান্ন। নিচে থাকলে কি হবে? দন্তান্ন। মধ্যাহ্ন, অপরাহ্ন, দেখো অপ শব্দটা চলে আসে। পূর্বাহ্ন, কি আছে? পূর্বাহ্ন, নিচে থাকলে মধ্যাহ্ন হবে। পূর্বাহ্ন শব্দটি চলে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে আর অন্যান্য কি হবে? দন্তান্ন হবে। সায়াহ্ন, যেমন কি আছে? সায়াহ্ন। এখানে থাকলে কি হবে? দন্তান্ন হবে। মূর্ধন্য, এখানে কি হবে? দন্তান্ন হবে। যদি হয়ের নিচে থাকে সেটা হচ্ছে, যদি হয়ের নিচে থাকে এটা হচ্ছে মূর্ধন্য। যদি হয়ের এখানে থাকে সেটা হচ্ছে দন্তান্ন। এটা হচ্ছে দন্তান্ন, এটা হচ্ছে মূর্ধন্য। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা অনেকে ভুল করে থাকে, তাই আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু শব্দ প্রায় সময় ভুল করে থাকি। আমি সেই শব্দগুলি তোমাদের সাথে একটু লিখে দিচ্ছি। যেমন বাল্মীকি, কৃত্তিবাস, যেমন কি আছে? বাল্মীকি, কৃত্তিবাস, পাণিনি, কালিদাস, শশীভূষণ, মনোরঞ্জন, মনমোহন চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে সংবর্ধনা, মুমূর্ষু, ন্যূনতম, সান্ত্বনা, সমীচীন, শুশ্রূষা, সুষ্ঠু, ঐক্যতান, ভৌগোলিক, মুখস্থ, মনীষী, পিপীলিকা, নূপুর, বাণিজ্য। এই শব্দগুলি প্রায় তোমরা ভুল করে থাকো। আশা করি এই ভুলগুলি যেন না করো। তোমাদের পাঠ্যপুস্তকে বা বাংলা সেকেন্ড পেপারে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যারা স্বভাবতই এই ধরনের হয়। এই শব্দগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবা, কারণ অনুশীলনের বিকল্পে কোনো কিছু নাই। কোনো কিছু মনে রাখার জন্য আমাদেরকে বারবার অনুশীলন করতে হয়। অনুশীলন ছাড়া কোনো শব্দ, চর্চা ছাড়া কোনো শব্দের ঠিক যে নিয়ম সেটা খুব সহজে আসে না। আমরা আরেকটা যে 4 নম্বরের ছিল আমাদের সাধু এবং চলিত ভাষার যে একটা ব্যাপার ছিল, সাধু এবং চলিত ভাষার যে একটা ব্যাপার ছিল, তোমরা সেই সাধু এবং চলিত ভাষার যখন একই বাক্যে সাধু এবং চলিত দুইটা রাখা যাবে না, হয় চলিত ভাষাই আমাদেরকে লিখতে হবে। তো সেটা তোমাদের বইতে একটু দেখলে তোমরা বুঝতে পারবা। আজ এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলা ভাষার প্রয়োগ এবং শুদ্ধ অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের 3টি ক্লাস নিয়েছি। এই 3টি ক্লাসে তোমরা যদি ভালোভাবে দেখো, আশা করি তোমাদের আর বাংলা শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা আমি মনে করি হবে না। তো সকলের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে আমি আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।